ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই সেন্সিটিভ একটা ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাতে আমরা দেখব যে ড্রামা নায়িকা যেই একটা সরিষা খেতে রেপড হয় এবং তারপরে তার জীবন কিভাবে বদলে যায় আর সে কিভাবে প্রতিশোধ নেয় তা নিয়েই মূলত এই ড্রামার গল্প। তো আশা করছি এই গল্প আপনাদের খুবই ভালো লাগবে, কারণ ড্রামাটি অনেক বেশি হার্ট টাচিং এবং আমি মনে করি সবার এই ড্রামাটি দেখা উচিত। তো চলুন শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যার হাত বাঁধা ছিল এবং চোখেও কাপড় দিয়ে বাঁধা ছিল, আর এই মেয়েটি একটা সরিষা ক্ষেত দিয়ে 1, 2 করে 1000 পর্যন্ত গুনতে গুনতে সামনের দিকে এগোচ্ছিল। তো ঘটনা একদিন আগের দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে এই মেয়েটির নাম হলো সিবেই। সে হলো আমাদের এই ড্রামার মেইন নায়িকা। সিবেইয়ের সামনে আমরা একটা ডিভোর্স এগ্রিমেন্ট দেখতে পাই, যেটা তার স্বামী গতদিনই তাকে দিয়ে চলে গিয়েছে। সিবেই একটা রিয়েল এস্টেট এজেন্টে কাজ করে এবং সে বেশ ভালো স্যালারিও পায় এখানে, যদিও তার জীবনটা বেশ একটু অন্যরকম ছিল। ও যখন কাজে আসে তখন ওর মা কল দিয়ে ওকে বলে, তোমাকে বলেছিলাম না তোমার ভাইয়ের জন্য কিছু টাকা লোন নিতে, আর এই টাকার পরিমাণটাও মেবি 1 কোটি টাকার মতো, এবং তার ভাই নাকি সদ্য বিয়ে করবে তাই বাড়ি কিনতে হবে, তাই তাকে টাকা লোন করতে হবে, তাও তারই অফিস থেকে। তো সে মিস্টার ফাং নামে তাদের অফিসের যে অফিসার মানে মেইন যে মালিক তার কাছে আসে। লোকটি তখন বলে, দেখো সিবেই, তোমার বিয়ে হয়ে গিয়েছে, এখন তোমার আলাদা একটা জীবন আর সংসার আছে, তা সত্ত্বেও কেন তুমি তোমার মা ভাইদের জন্য এত কিছু করছো? কেন তুমি নিজের কথা বলে লোন চাইছো? যদিও আমি তোমাকে লোনটা দিয়ে দেবো, তা সত্ত্বেও তোমার এবার একটু নিজের দিকে তাকানো উচিত। সিবেই বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমি আমার প্রতি মাসের স্যালারি থেকে সেই লোন একটু একটু করে শোধ করে দিব। এরপরে আমরা টিভির একটা নিউজ দেখি, যেখানে নিউজে বলা হচ্ছিল যে গতকাল রাত্রেও একটা সরিষা খেতে একটা মেয়েকে নাকি রেপ করা হয়েছে। এরপরে সিবেই কিছু খাবার নিয়ে আসে আর ওর সমস্ত স্টাফদের দিতে থাকে। এই মেয়েটির নাম হলো চুচু। এই মেয়েটির সঙ্গেই মূলত সিবেইয়ের ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে আর ওরা একই অফিসে কাজ করে। তো সিবেই যখন খাবার খাচ্ছিল তখন আরও একটা মহিলাকে দেখানো হয়, যে আবার নিজের কাজকর্ম সিবেইয়ের উপর চাপিয়ে দিয়ে আগে আগেই অফিস থেকে চলে যায়। মাঝে মাঝে সে এটা করে আর সিবেই মুখ বুঝে অন্যের কাজও করে দেয়, যেটা আবার চুচু বেশি পছন্দ করে না। চুচু এসে সিবেইকে বলে, দেখো তুমি কেন আরেকজনের কাজ করবে, বেশি রাত করে ফিরবে, আমার মনে হয় তোমার এবার থেকে সবাইকে না বলা উচিত। আসলেই চুচু অনেক ভালো ফ্রেন্ড সিবেইয়ের এবং ও সিবেইকে অনেক ভালোবাসে। যাই হোক, সিবেই এবার ওর স্বামীকে কল দেয় যে আজকে রাত্রে ওর স্বামী বাড়িতে আসবে কিনা। যদিও ওর স্বামী কিন্তু ডিভোর্স এগ্রিমেন্ট দিয়ে চলে গিয়েছে, কিন্তু ওর স্বামী কলটা ধরে না। ও তখন টেক্সট লিখলেও ওর স্বামী কোনো রিপ্লাই পর্যন্ত করেনি। তো ওর খুব মন খারাপ থাকে আর একদিন আগে দৃশ্য দেখানো হয়। এটা হলো ওর স্বামী, যার নাম চিংনান। চিংনান ওর সামনে একটা ডিভোর্স এগ্রিমেন্টের পেপার নিয়ে এসে বলেছিল, সিবেই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তুমি এটাতে সাইন করে দিও। সিবেই বলে যে আমি এটা করব না, হুট করে তুমি কেন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ, আমি কি করেছি? তখন চিংনান বলে, আমাদের জীবনের রং আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, তোমার কি মনে আছে এই লাইটটায় তুমি প্লাস্টিকের কিছু পাখা লাগিয়েছিলে, তবে সেই পাখাগুলো একটা একটা করে খুলে পড়তে পড়তে এখন মাত্র 3টা আছে, তবে তুমি সেটা লক্ষ্য পর্যন্ত করনি, নতুন করে এটাকে সাজানোরও আজ চেষ্টা করনি। সিবেই বলে, আমার যদি কোনো ভুল থাকে তাহলে আমি নিজেকে সংশোধন করে নিব, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিব না। ওর স্বামী তখন বলে, আমরা একে অন্যের পারফেক্ট ম্যাচ নই, তাই আমার মনে হয় আমাদের ডিভোর্স হয়ে যাওয়াটাই উত্তম। আসলে এরকম কোনো রিজনই নেই, ওর স্বামী শুধু চেয়েছিল তার বউ একটা সুন্দর লাইফ লিড করুক, কিন্তু তার বউ যে নিজেকে বিলিয়ে অপরের উপকার করে এজন্যই মূলত তার স্বামী তাকে ছেড়ে দিতে চাইছে। তো যাওয়ার আগে ওর স্বামী বলে যায়, আমি আর এই বাড়িতে ফিরবো না, এই বাড়িটাও আমি তোমার নামেই লিখে দিয়ে যাব। সিবেইয়ের খুব খারাপ লাগে। যাই হোক, অফিসের দৃশ্য দেখানো হয়। সিবেইয়ের ব্যাগ যেখানে রাখা ছিল, একজন গ্রানি এখানে আসে আর ব্যাগটা ওখানে পড়ে যায়। তো ওখানে গ্রানি একটা কন্ডোমের প্যাকেটও দেখতে পায়। সিবেই দ্রুত করে ওনার হাত থেকে কন্ডোমের প্যাকেটটা নিয়ে নেয়। এটা মূলত একটু আগে চুচু ওকে দিয়েছে। যাই হোক, চুচু কিন্তু এখনো জানে না সিবেইয়ের আর ওর হাজব্যান্ডের ভিতরে ঝামেলা চলছে। এদিকে মিস তাও নামের একটা লোককে দেখতে পায়। তারা খুব তাড়াহুড়ো করে অফিসের একদম ফ্লোরে আসে, কারণ এখানে নাকি ওদের আরও একটা হেড অফিসার আসছিল। তো সেই হেড অফিসার সবার সঙ্গেই কথা বলতে চায় এবং এখানে বেশ একটা পার্টির আয়োজন করা হয়। এদিকে সিবেইয়ের হাজব্যান্ডকে দেখানো হয়, যে মূলত একটা কার ওয়ার্ক স্টেশনে কাজ করে আর এখানকার মালিক সে নিজেই, মানে মূলত কার রিপেয়ার বা টায়ার বদলানো এসবই করে। সিবেইয়ের কথা ছিল যে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাবে, কিন্তু না, এখন যেহেতু আরও একটা বস এসেছে তাই ওর ফিরতে একটু লেটই হচ্ছে।
যাই হোক, ওর স্বামীকে আরও একবার টেক্সট দিবে ভেবেও টেক্সট দেয় না। তবে এখানে যে বসটা এসেছে সেই বস ইসিবিআইকে টার্গেট করে আর ইসিবিআইকে বলে, আমি শুনলাম তুমি নাকি আমাদের কোম্পানি থেকে লোন নিয়েছো। যেহেতু তুমি লোনটা নিয়েছো তাই তোমাকে কয়েক গ্লাস ওয়াইন খেতে হবে, কারণ আমরা তোমাকে লোনটা দিয়েছি। তো ওই মেয়েটি মানে ইসিবিআই তখন তো ও আসলে বেশি ওয়াইন তো খেতে পারে না, তার সত্ত্বেও ও ওয়াইন খায়। চুচু বলে, স্যার আমি ওর হয়ে খেয়ে দিচ্ছি, কিন্তু তার সত্ত্বেও স্যার বলে যে না, ইসিবিআই খাবে। তাই ইসিবিআই প্রায় 13 গ্লাসের মতো ওয়াইন খায়, আর ওর ওয়াইন কন্ট্রোল ক্ষমতা একদমই কম ছিল। এদিকে ওর স্বামীকে দেখতে পায়, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই চিংনান সোজা ওর বাড়ির সামনে একবার এসেছিল গাড়ি নিয়ে। ও ভেবেছিল যে এখনও তার স্ত্রী ফিরেছে কিনা, কিন্তু ও যখন দেখে যে রুমের লাইট বন্ধ তাই ও ভেবেছে যে তার স্ত্রী হয়তো রুমে ফিরে এসেছে, তাই আর কোনো কল টল না দিয়ে চলে যায়। এদিকে ইসিবিআইয়ের কাছে ওর মা কল দেয় আর বলে যে তুমি এখন কোথায়। ওর মাকে বলে আমি অফিসে আছি। ওর মা তখন অনেক চিৎকার করে বলে, এখনও তুমি অফিসে কি করছো? ও তখন বলে, তোমাদের কারণেই তো আমার এখানে থাকতে হচ্ছে। এবং ওর মাকে এটাও বলে আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে, আর অনেক কান্নাকাটি করে। আর এটা বাইরে থেকে চুচু শুনে ফেলে। চুচুর খুবই খারাপ লাগে। চুচু বাইরে থেকে ডাক দেয় সিবিআইকে আর বলে, সিবিআই তুমি কি ঠিক আছো? বাহিরে এসো। ও তখন বাহিরে আসে আর ও অনেক টালমাটাল ছিল এবং সিবিআইকে ও অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করে। তখন ওদের বস মিস্টার ফান এসে বলে যে আমাদের বস তোমাকে আবারও ডেকে পাঠিয়েছে। ও তখন আবারও সামনের দিকে আসে, আর যেহেতু ও এখন খুবই ভেঙে পড়েছিল আর ওর মায়ের উপরে ওর খুব রাগ হচ্ছিল, তাই ও এখানে এসে আরও কয়েক গ্লাস ওয়াইন খেয়ে নেয় আর স্যারকে বলে, স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে লোনটা দেওয়ার জন্য। এবং এই ঘোরের ভিতরে ইসিবিআইয়ের মনে পড়ে যায় সেই পুরাতন কথা। ও একদিন খুব ভঙ্গুর অবস্থায় একটা রেস্টুরেন্টে বসেছিল, ওর যাওয়ার কোনো জায়গাও ছিল না, খুব মন খারাপ ছিল। আর সেদিন এই মূলত চিংনানের সঙ্গে ওর দেখা হয়েছিল। চিংনান মনে মনে ওকে স্কুল লাইফ থেকেই পছন্দ করত, তাই চিংনান ওর সঙ্গে এসে হাত মিলায়। যখন ইসিবিআই পানির অতলে তলিয়ে যাচ্ছিল, ওর যেন মনে হয়েছে ওকে আসলে পানির অতল গহ্বর থেকে তুলে ধরার মতো কেউ একজন এসেছে ওর জীবনে। আর তারপরে কিনা ঘটে গেল এই ঘটনা। সকালবেলা আমরা দেখতে পাই যে ইসিবিআই একটা সর্ষে খেতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ একদিন আগের যে ঘটনা এতক্ষণ আমি আপনাদের বলছিলাম সেটা কিন্তু বর্তমানেও এসে পৌঁছেছে। ইসিবিআই পুলিশকে কল দেয় আর বলে, আপনারা প্লিজ আমাকে উদ্ধার করবেন, আসার সময় একটা কালো কোট নিয়ে আসবেন। পুলিশ তখন ওকে জিজ্ঞেস করে, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? ও তখন বলে, আমি তো জানি না, এটা একটা অনেক বড় সরিষা ক্ষেত, আসলে ওকে রেপ করা হয়েছে গত রাত্রে। এরপরে পুলিশ ওর কল ট্র্যাক করে ও যেখানে ছিল সেখান থেকে ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চলে আসে। আর ওর মাকে মানে ইসিবিআইয়ের মাকে কল দেওয়া হয়। এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে ছোট ছোট চুল, আসলে ওটা হলো একটা মহিলা পুলিশ। সে তার মাকে জানায় যে তার মেয়েকে রেপ করা হয়েছে, কিন্তু ইসিবিআইয়ের মা বিশ্বাসই করতে চায় না। ইসিবিআইয়ের মা পুলিশকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে চাচ্ছিল না তার মেয়ের এই ব্যাপারটা কোনো পুলিশ বা অন্য কিছু পর্যন্ত পৌঁছাক। কিন্তু এখানে তো ইসিবিআইকে নিয়ে মূলত কিছু টেস্ট করা হচ্ছিল। ও যে ধর্ষিত হয়েছে এটার তো কিছু প্রুফ লাগবে না, এটাকে যদি পুলিশ রিপোর্টে পর্যন্ত দিতে হয় তাহলেও তো কিছু টেস্ট করা লাগবে। কিন্তু ওর মা এসে সবাইকে এভাবে সরাতে লাগে যেন তার মেয়ের কিছুই হয়নি, এবং তারা কোনো পুলিশ রিপোর্টও করতে চায় না, ইভেন কোনো টেস্ট পর্যন্ত করতে চায় না। যাই হোক, এখন ইসিবিআইকে ওর মা জিজ্ঞেস করে ওরা যা বলছে তা কি সত্যি? ইসিবিআই বলে, হ্যাঁ ওরা যা বলছে তা সত্যি, আর আমি পুলিশে একটা কেস করতে চাই, যে আমার সাথে এরকম করেছে তার শাস্তি হওয়া উচিত। ওর মা বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই যদি এটা করিস তাহলে তোর রেপুটেশন কোথায় যাবে বুঝতে পারছিস? সমাজে তুই মুখ দেখাতে পারবি না। ও তখন বলে, কেন পারবো না? আমাকেই তো ভিকটিম হতে হয়েছে, আমি তো কোনো অন্যায় করিনি, যারা আমার সাথে অন্যায় করেছে তাদের কি শাস্তি পাওয়া হবে না? ওর মা বলে, না, কারণ এই ব্যাপারে কিছু হলে আমাদের পুরো পরিবারের মান সম্মান চলে যাবে। তখন ওর ভাইকে দেখতে পায়, যার নাম ই নান ওয়েন। তো এই ছেলেটি মূলত একটা লয়ার। তো ওর ভাইও এই পুলিশ স্টেশনে আসে আর পুলিশকে বলে, আপনারা এখানে কি করছেন? আমি শুনলাম কোনো একটা মেয়েকে নাকি গতকাল রাত্রে রেপ করা হয়েছে, তাই তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু এইসব কেসে আসলে মেয়েদের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কারণ যারা রেপ করে তারা আইনের ফাঁকফোকর দিয়ে খুব দ্রুত বেরিয়েও যেতে পারে। আর এটা দরজার আড়াল থেকে ইসিবিআইয়ের মা আর ইসিবিআই দুজনেই শুনতে পায়। যাই হোক, পুলিশ তখন এর ভাইকে বলে যে আপনি এখানে কেন এসেছেন? আপনি আপাতত যান, আমরা আমাদের রোগীকে আগে সামলে নিই, তারপরে আপনার সঙ্গে যোগাযোগ করব। ইসিবিআই তখন মুখ চেপে কাঁদতে লাগে আর ও ভাবতে লাগে ওর ভাই ঠিকই বলেছে, এইসব কেসে যদি হেরে যাওয়ার সম্ভাবনাই কম থাকে তাহলে ও কেস করবে না। তাই ও কেস না করার সিদ্ধান্ত নেয়। এদিকে যে পুলিশ মেয়েটি ছিল আর তার সাথে যে পুলিশটা ছিল তারা দুজনেই কথা বলছিল। মেয়েটি তার স্যারকে বলে, স্যার উনি কেন পরে রিপোর্ট করতে রাজি হলো না?
উনি তো একদম বোঝাই যাচ্ছে যে ভিকটিম, তাহলে কেন আমরা ধর্ষককে ধরবো না? স্যার তখন বলে, তুমি আসলে সমাজের অনেক কিছুই এখনো বুঝে উঠতে পারোনি। মেয়েটির মা কোনোভাবেই চায় না তাদের সামাজিক রেপুটেশন নষ্ট হোক, আর সেজন্যই হয়তো মেয়েটিকে কেস না করতে বাধা দিয়েছে। তো আমরা একটু অপেক্ষা করি, যদি মেয়েটি কখনো মন বদলায় তাহলে ঠিকই আবারও কেস করতে আসবে। এদিকে সিবেইয়ের মা সিবেইকে বাড়িতে নিয়ে এসেছিল। সিবেই প্রথমে বাড়িতে এসেই ওর স্যারকে একটা কল দিয়ে বলে আজকে সে অফিসে যেতে পারবে না। ওর ভাই তখন বাড়িতে আসে। আসলে ওর ভাই কিন্তু জানে গতকাল রাত্রে যে মেয়েটা রেপ হয়েছে সেটা তারই বোন, এবং সে চাইছিল না যে তার বোন যাতে পুলিশে রিপোর্ট করলে ওদের সামাজিক পদমর্যাদা নষ্ট হবে, আর সেজন্য সে তার বোনকে নিরুৎসাহিত করে বাইরে থেকে দাঁড়িয়েই। অথচ ইসিবি এটা জানতোই না যে তার ভাই এই ব্যাপারটা জানে। এদিকে আমাদের সেই পুলিশ অফিসারকে দেখানো হয় যে মূলত ওই কার অর্ক স্টেশনে এসেছিল, আর এখানে চিংনানের সঙ্গে ওই লোকের দেখা হয়। মূলত চিংনানকে এই পুলিশ অফিসার অনেক আগে থেকেই ভালোভাবে জানে এবং তারা বন্ধুর মতো। তো চিংনানকে এসে ওই পুলিশ অফিসার বলে যে আমি তোমাকে একটা টায়ারের দাগ দেখাচ্ছি। আমরা মূলত একটা মেয়েকে এই সরিষা ক্ষেত থেকে উদ্ধার করেছি, তবে এখানে এই গাড়ির টায়ারের দাগ ছিল। তুমি কি বলতে পারবে যে এই টায়ার বা এই গাড়ি আসলে কেমন, মানে কোন মডেল? তো চিংনান যেহেতু একটা কার অর্ক স্টেশনে কাজ করে, তাই ও ওই দাগ দেখেই বলে দেয় যে এটা ঠিক কী গাড়ি। যাই হোক, এদিকে বোনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায় ইসিবের ভাই, দিয়ে ও চলে যায়। ইসিবে রুমে এসে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিয়ে চুপ করে বসে থাকে এবং সারা রাত ধরে ওভাবেই ঠায় বসে থাকে, আর ওই বসে থাকা অবস্থায় সকাল হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে ওকে তো এবার কাজে যেতেই হবে। তবে এবার দিন ও কাজে যাওয়ার সময় ওর যে ওয়ার্ক ড্রেসটা আছে সেটা পরে যায় না, বরং এমনি এমনি একটা সিম্পল ড্রেস পরে চলে যায়। তো ওর যে বস মিস্টার ফান, সে বলে তুমি আজকে ড্রেস পরে আসোনি কেন? ও তখন বলে আমি ভুলে গিয়েছিলাম। তারপরে ও মিস্টার ফানকে জিজ্ঞেস করে গতকাল রাত্রে আসলে আমাকে কে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল। মিস্টার ফান বলে তুমি আর চুচু দুজনে আমার গাড়িতেই ছিলে। তো চুচু নেমে যায়, তারপরে তোমার বাড়ির সামনে আমি তোমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। ওর তখন মনে হয় যে সত্যিই আপনি আমাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। বস তখন বলে হ্যাঁ, সত্যিই নামিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। যাই হোক, এরপরে ও অফিসে আসে। এরপরে ও চুচুকে বলে চুচু, গতকাল রাত্রে আমরা দুজনেই কি মিস্টার ফ্যানের গাড়িতে করে গিয়েছিলাম? চুচু বলে হ্যাঁ, কেন তোমার মনে নেই? ও তখন বলে আসলে আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, তো আমার কিছুই মনে নেই। চুচু বলে আমি তো আমার রাস্তায় নেমে গিয়েছিলাম আর তোমাকে বলেছিলাম বাড়ি পৌঁছে তুমি আমাকে একটা কল দিও, তুমি তো মিস্টার ফানের সাথে গেলে। ও তখন বলে ও আচ্ছা। যাই হোক, আসলে ওকে কে রেপ করেছে এটাই ও জানে না, এবং ও এটা নিয়ে অনেক বেশি চিন্তা করতে লাগে যে আসলে গতকাল রাত্রে হয়েছিলটা কি, কিন্তু স্পষ্ট করে কিছুই মনে করতে পারে না। এদিকে শিবের মা দেখা করতে এসেছিল চিংনানের সঙ্গে। শিবের মা জানতে পেরেছে চিংনান তার মেয়েকে ডিভোর্স দিতে চাচ্ছে, তবে তার মা এই বিষয়ে কোনো কথা বলে না, শুধু এটা বলে তোমার শ্বশুরের কিছুদিন বাদেই জন্মদিন, তুমি অবশ্যই ইসিবেকে নিয়ে আসবে, এবং ওর জন্য কিছু খাবারও নিয়ে এসেছিল। আর চিংনানকে যাওয়ার আগে বলে যায় ইসিবের একটু লক্ষ্য রেখো, ওকে একটু টেক কেয়ার করো। যাই হোক, এদিকে ইসিবে কিন্তু সবসময় মন মরা অবস্থায় ছিল। তো যে মহিলাটি ওকে দিয়ে আরও কাজ করাতো, সেই মহিলা আজকেও এক গাদা ফাইল ইসিবে টেবিলে দিয়ে বলে এই কাজগুলো তুমি করে যেও, আমার তো বাড়ি বাচ্চা আছে তাই একটু আগে আগে যাই। ইসিবে বলে আমি সন্ধ্যার আগে বাড়ি ফিরে যাব, আমি এই কাজগুলো করতে পারবো না। ওই মহিলা বলে তোমার তো কোনো সংসার নেই, কিছু নেই। না মানে সংসার আছে, তোমার বাচ্চা কাচ্চা নেই, তো তুমি কাজগুলো করতে পারবে না কেন? কাজগুলো করে তারপরে বাড়ি যাবে। কিন্তু ইসিবির খুব রাগ হয়ে যায়, ও আর কারোর হয়ে কোনো কাজ করবে না, তাই তার টেবিলেই সেই ফাইলগুলো ও কোনো কাজ না করে রেখে আসে, এবং ইসিবি এখন থেকে একটু স্ট্রং হওয়ার চেষ্টা করছে। এরপরে ও সোজা আবার বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে এসে ও সবসময় এতটাই মনমরা থাকতো যে আস্তে আস্তে ও ভীষণ অ্যালকোহলিক হয়ে ওঠে আর সবসময় ওয়াইন পান করতে থাকে। যদিও ওর হাজব্যান্ড কিন্তু এইসবের কোনো কিছুই জানে না। ওর হাজব্যান্ড যেহেতু বলেছে আমি আর বাড়ি ফিরবো না, তাই সে অর্ক স্টেশনেই থেকে যায়, সারাদিন এখানেই থাকে, এখানেই ঘুমায় আর এখানেই খায়। ঠিক তখনই চুচু চিংনানকে ফোন দিয়ে বলে তুমি কি একটু পুলিশ স্টেশনে আসতে পারবে? আসলে অফিসে একটা ঝামেলা হয়েছিল ইসিবে এর ভিতর, সেজন্য আমরা পুলিশ স্টেশনে এসেছি, তুমি কি একটু আসতে পারবে? এই শুনে চিংনান বলে আমি এই মুহূর্তেই আসছি। একটুখানি আমরা ফ্ল্যাশব্যাক দেখি। আসলে গতদিন যে ফাইলগুলোর কাজ করেনি ইসিবে, পরদিন যখন ওই মহিলাটি কাজে আসে এবং দেখে যে তার ফাইলের কোনো কাজ ইসিবে করেনি, তাই মহিলা ইসিবেকে সোজা টেনে নিয়ে একটা লাইব্রেরির ভিতরে যায় আর বলে
তোমার খুব বার বেড়েছে তাই না? তোমাকে বলেছিলাম ফাইলগুলো দেখতে, কিন্তু তুমি কেন না দেখে তোমার সাহস কী করে হয় ওভাবে আমার টেবিলের উপরে রেখে চলে যেতে? ইসিবিআই তখন ওই মহিলার দিকে তাকিয়ে বলে, আমি কি আপনার দাসী নাকি? আপনার হয়ে ওভার টাইম কাজ আমি কেন করব? ফলে দুইজনের ভিতরে মারামারি শুরু হয়ে গিয়েছিল। চুচু এসে ওদেরকে থামায়, আর চুচু এর জন্যই মূলত পুলিশের কাছে গিয়েছে, কারণ এই মহিলাটি অনেক অন্যায় করেছে। ওই ইসিবিআই ওই মহিলাকে মেরে আজকে সত্যি খুবই খুশি হয়েছে ভিতর থেকে। আর এরপরেই তো চুচু মূলত ফোন দিয়েছিল চিংনানকে, কারণ পুলিশ স্টেশনে যদি ইসিবিআইয়ের হাজব্যান্ড যায় তাহলে পুলিশ স্টেশনে এই জিনিসটা সমাধান করতে ইজি হবে। তো যাই হোক, চিংনান এটা শোনার সাথে সাথেই পুলিশ স্টেশনে চলে আসে, কারণ অলরেডি যে মহিলার সঙ্গে ঝগড়া হয়েছে সেই মহিলার হাজব্যান্ড এখানে এসেছে এবং এদের দুজনের উপর অনেক বড় বড় কথাও বলছে। আর চুচু যেহেতু একজন কলিগ মাত্র ইসিবিআইয়ের, তাই ওর কথার খুব একটা গ্রাহ্য করছে না। কিছুক্ষণ পরে যখন এখানে চিংনান চলে আসে তখন অপরপক্ষে একটু নরম হয়ে যায়। চিংনান এসে বলে, কি হয়েছে? তখন এই মহিলা বলে, তোমার বউ আমার গালে চড় দিয়েছে। ইসিবিআইকে তখন চিংনান জিজ্ঞেস করে, তুমি ওর গালে থাপ্পড় দিয়েছো? ইসিবিআই বলে, হ্যাঁ দিয়েছি। চিংনান বলে, ঠিক আছে, তাহলে এখন কি ক্ষতিপূরণ দিতে হবে আপনাদের? ওই মহিলা তখন বলে, হয় 1 লাখ টাকা দাও, আর না হলে ইসিবিআই আমাকে সরি বলবে। তো ইসিবিআই উঠে দাঁড়িয়ে সাথে সাথেই ওই মহিলাকে সরি বলে দেয়, কারণ সে চায় না তার হাজব্যান্ড তার হয়ে 1 লাখ টাকা এই মহিলাকে দিক। তো এরপরে পুলিশ বলে, তাহলে আপনারা দুজনেই স্বাক্ষর করে নিন, আর তারপরে কেসটা মিটমাট হয়ে যাবে। কিন্তু ও যখনই স্বাক্ষর করতে যাচ্ছিল, চিংনান ওর হাত ধরে বলে, আসলে কি হয়েছিল বলো তো? তুমি ওকে কেন মেরেছিলে? নিশ্চয়ই কোনো কারণ ছিল বিধায় মেরেছিলে। আর তখন ইসিবিআই বলে, আসলে সে প্রায়ই তার কাজ আমার উপর চাপিয়ে দিয়ে যায়। আমি কাজ করিনি বিধায় সে আমাকে থ্রেট দিচ্ছিল, আর আমি রেগে গিয়ে 1 থাপ্পড় দিয়েছি। এবার চিংনানের মাথা গরম হয়ে যায় আর বলে, আপনার লজ্জা করে না? নিজের কাজ অন্যকে দিয়ে করাতে চান, আবার এখানে কিনা তাকেই সরি বলতে বলছেন। এখন হয় আপনি সরি বলবেন, না হলে এই কেস কোথায় যায় আমিও দেখব। ওই মহিলা তখন ভয় পেয়ে অনেকবার সরি সরি বলতে লাগে, আর তারপরে ওরা কেসটা সমাধান করে বাইরে বের হয়ে আসে। ইসিবিআই বলে যে, আজকে এখানে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তবে তুমি যে ডিভোর্স পেপার আমাকে দিয়ে গিয়েছিলে তাতে আমি সাইন করে দিয়েছি, তুমি সেটা নিয়ে যাও। কিন্তু চিংনানের তখনই মনের মধ্যে একটু খটকা দিয়ে ওঠে যে, এ তো প্রথমে আমাকে ডিভোর্স দিতে চায়নি, তাহলে হুট করে এখন ডিভোর্স পেপারে সাইন কেন করে দিল? যাই হোক, চিংনান ওকে বলে যে, তোমার বাবার কিছুদিন বাদেই জন্মদিন, তো তোমার মাকে বলেছি আমি আর তুমি একসঙ্গেই সেখানে যাব। তো এই কথা শুনে ইসিবিআই বলে, ঠিক আছে, আমি একটু সময় করে আমার বাবা মাকে আমাদের ডিভোর্সের ব্যাপারটা বলে দিব। চিংনানের একটু মন খারাপ হয়। চিংনান বলে, চলো তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। কিন্তু ইসিবিআই বলে, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। ইসিবিআই চলে যাওয়ার পরে চিংনান যখন ওর গাড়িতে উঠে যাচ্ছিল তখন ওর সামনের একটা গাড়ির দিকে নজর যায়, এবং ওই গাড়িটা দেখা মাত্র ওর মনে পড়ে পুলিশ অফিসার যে গাড়ির কথা তার কাছে বলেছিল যে এই টায়ার দেখে কোন গাড়ির কথা মনে হচ্ছে। ও তখন এই গাড়িটা দেখা মাত্র ওর মনে হয়, আরে এটা তো সেই টাওয়ার, পুলিশ যে গাড়িটাকে খুঁজছে, যেটা সরিষা ক্ষেতের ভিতরে ছিল। তাই ও একটা ছবি তুলে নেয় ওই গাড়ির, আর পুলিশকে পাঠিয়ে দিয়ে বলে, এটাই সেই গাড়ি যেটা তুমি খুঁজছিলে। এদিকে ইসিবিআই বাড়ি যাবে বলে একটা গাড়ির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই মিস্টার ফ্যান এখানে আসে আর ওকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তুমি কি বাড়িতে যাবে নাকি অফিসে? তুমি আমার গাড়িতে উঠতে পারো। ও তখন মিস্টার ফ্যানের গাড়িতে ওঠে। মিস্টার ফ্যানের গাড়িতে একটা ক্লক ছিল যেটা টিকটিক শব্দ করে, অনেকটা ঘড়ির মতো। তো মিস্টার ফ্যানকেও বলে, মিস্টার ফ্যান, আপনি আমাকে সত্যিই সেদিন আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন? মিস্টার ফ্যান বলে, হ্যাঁ, কিন্তু তুমি যে আজকে একটা কলিগের সঙ্গে ঝগড়া করেছো সেজন্য তোমাকে সাময়িক সময়ের জন্য আমি বরখাস্ত করছি। এই কথা শুনে ইসিবিআইয়ের খুব রাগ হয়ে যায়। ইসিবিআই বলে, আমি কি অন্যায় করেছি? সেই তো অন্যায় করেছে, সেজন্যই তো আমি তাকে মেরেছি, তো সে শাস্তি পাচ্ছে না, আমি কেন শাস্তি পাবো? ওর স্যার তখন বলে, আমার মনে হয় যে তুমি তার উপর আগে গায়ে হাত তুলেছো, আর সেজন্য তোমার কিছুদিন ব্রেক নেওয়া উচিত, তুমি কিছুদিন বাড়িতে থাকো। ইসিবিআইয়ের তখন খুব রাগ হয়, আর সাথে সাথে ওখানে যে ক্লকটা ছিল সেটা টিকটিক করে শব্দ করে ওঠে। আর ওর মনে পড়ে যায় সেদিন রাত্রে যখন ওকে কেউ রেপ করছিল তখন ওই এই টিকটিক শব্দটাই শুনেছিল। তাহলে কি মিস্টার ফ্যান সেই রেপিস্ট? এবং সাথে সাথে ও মিস্টার ফ্যানের দিকে তাকায়, আর ওর মনের ভিতরে কেমন একটা হতে থাকে, এবং আস্তে আস্তে 2-1টা স্মৃতি ওর মনে পড়তে থাকে। যদিও ওর চোখ বাঁধা ছিল, কিন্তু এই শব্দটা ও তো একদম ঠিকঠাক শুনেছিল। ও মিস্টার ফ্যানকে বলে, গাড়ি থামান, আমি এখনই গাড়ি থেকে নামবো। এবং ও দ্রুত করে এই গাড়ি থেকে নেমে যায়। মিস্টার ফ্যানও হয়তো বুঝতে পেরেছিল যে ইসিবিআই কিছু একটা বুঝতে পেরেছে, আর সেজন্য মিস্টার ফ্যানকে এবার আমাদের একটু আলাদা রূপে দেখানো হয়। আসলে সেদিনকার সেই রেপিস্ট মিস্টার ফ্যানই ছিল। মিস্টার ফ্যান অনেকদিন ধরেই ইসিবিআইকে টার্গেট করেছে। ইসিবিআই কিন্তু অফিসে এখনো এসেছে এবং ও বারবার মনে করার চেষ্টা করছে, তবে ওর স্পষ্ট করে কোনো কিছু মনে পড়ছে না বলে ওর মাথায় অনেক পেইন হতে থাকে। ঠিক সেই টাইমে মিস্টার ফ্যান ওকে ডেকে পাঠায়। এবার ও মনে একটা সাহস নিয়ে মিস্টার ফ্যানের কাছে যায়। মিস্টার ফ্যান বলে,
আসলে আমি তোমাকে বলেছিলাম না কিছুদিন তোমাকে আর অফিসে আসতে হবে না, সেই বিষয়ে কথা বলতে চাইছিলাম। ও মিস্টার ফ্যানকে বলে, আপনি আর আমাকে কি বের করবেন, আমি রিজাইন দিচ্ছি বলে ও ওখান থেকে সোজা বাইরে বের হয়ে আসে। বাড়িতে এসেই ওর যে ড্রেসটা ছিল, যেটা অফিসে পরিচিত, সেটা কুটি কুটি করে কাটতে থাকে। এদিকে আমরা চুচুকে দেখতে পাই। চুচু এসেছিল চিংনানের সঙ্গে দেখা করতে। ও চিংনানকে বলে, আমি শুনেছি তুমি নাকি ডিভোর্স দিতে চাইছো ইসিবিকে, কিন্তু তুমি তো জানো ওই স্কুল লাইফ থেকে কতটা কঠোর পরিশ্রম করে আজকের এই জায়গায় এসেছে। কেন তুমি তার সঙ্গে এরকম ব্যবহার করছো? ও তো একটা ভালো লাইফ লিড করার জন্য সব কিছু করেছে, এবং তুমি জানো ও কতটা হার্ড ওয়ার্কিং একটা মেয়ে, তাহলে কেন ওর সঙ্গে এই অন্যায়টা করছো? তখন ওর স্বামী বলে, তুমি কি আর কিছু বলবে? যদি কিছু বলার না থাকে আমি আর কোনো কথা বলতে চাই না। তখন একটা স্কুলের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। চিংনানও একই স্কুলে পড়তো। এটা হলো সেই ছোটবেলার চিংনান, আর এটা হলো ছোটবেলার ইসিবেই। ইসিবেইকে মোটিভেশনাল স্পিকারও বলা যায়, এবং সে সুন্দর করে সবার সামনে খুব ভালো করে প্রতিজ্ঞা পাঠ করতে পারতো, যেটা মানুষকে অনুপ্রেরণা যোগাতো। আর এর জন্য ইসিবেইকে স্কুল লাইফ থেকে চিংনান খুব পছন্দ করতো, এবং আজকে ওর এই কথাগুলো খুব মনে পড়ে। কিন্তু কেন জানো এখন আর ওর ইসিবেইকে আগের মতো লাগে না। ওর মনে হয় ইসিবেই নিজের জীবনটা নিজের হাতেই নষ্ট করছে। ঠিক সেই টাইমে সেই পুলিশ অফিসার ওর সঙ্গে আবার অর্কেস্ট্রেশনে দেখা করতে আসে। এখন প্রায় সকাল হবে হবে এরকম একটা টাইম ছিল। ওই লোকটি বলে, আসলে এখন এই রাতে আমি একটা বিশেষ দরকারে তোমার কাছে এসেছি। তুমি যে কারের নাম্বারটা আমাকে পাঠিয়েছিলে না, আমি সেই কারকে ট্রেস করে একটা ভিডিও ফুটেজ পেয়েছি। এই কারটাই আসলে সেদিন ওই সরিষা ক্ষেতের ভিতরে ছিল, এবং এই কারে থাকা লোকটি মূলত একটি মেয়েকে 9 এপ্রিল রেপ করেছে। তবে ওই মেয়েটি আমাদের কাছে কোনো কেস রিপোর্ট ফাইল করেনি, কিন্তু আমি এটার উপর কাজ করছি। তুমি একটু দেখো তো এটাই সেই কার কিনা, যে কারটা তুমি সেদিন দেখেছিলে। তুমি কি দেখেছিলে কারটা কে চালাচ্ছিল? যাই হোক, এরপরে ওই ভিডিওটা দেখতে থাকে চিংনান, আর সেখানে দেখে দুইটা মেয়ে খুবই ড্রাঙ্ক অবস্থায় হেঁটে যাচ্ছে। সাথে সাথেই তো অবাক হয়ে যায়, কারণ এই দুইটা মেয়ের ভিতরে একটা ছিল ইসিবেই আর একটা ছিল চুচু। তো চুচুকে ইসিবেই বলছিল, কেন জীবন এত কঠিন বলো তো? আমি তো শুধুমাত্র চিংনানকে ভালোবেসে ওর সাথেই থাকতে চেয়েছিলাম, তাহলে কেন ওর সাথে একটু ভালো থাকাটাও এত জটিল মনে হচ্ছে আমার? শেষ পর্যন্ত আমি ওর সঙ্গে থাকতে কেন পারছি না? আমি লাইফে সবাইকে খুশি করার যতই চেষ্টা করি না কেন, শেষ পর্যন্ত আসলে আমি নিজেই বোকা হয়ে যাই। আর চিংনান এটা দেখা মাত্র আর ওই কথাগুলো শোনা মাত্র ওর এত কষ্ট লাগে যে ও বারবার ক্লিপটা পিছনে রিভার্স করে দেখতে লাগে। পুলিশ অফিসার তখন বলে, এদের কথা এত বেশি শোনার দরকার নেই, তুমি শুধু এই গাড়িটাতে একটু ফোকাস করো। দেখো এই যে গাড়িটা সামনে এলো, এই গাড়িটাই তো না? তখন চিংনান বলে, হ্যাঁ হ্যাঁ এই গাড়িটাই। আর এই গাড়িতেই ওই দুটো মেয়ে উঠেছিল। ওই দুটো মেয়ের একটা মেয়ে এখানে রেপ হয়েছে, এবং এই গাড়িটা যে লোক চালাচ্ছিল সেই মূলত রেপটা করেছে। দেখা মাত্র চিংনানের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাহলে কি তার ওয়াইফকে রেপ করা হয়েছে? চিংনান এবার কি করবে? চুপ করে কিছুক্ষণ বসে থেকে ওর মনে হয় যে ওর বউয়ের পাশে ওর আসলে শুরু থেকেই থাকা উচিত ছিল, না হলে আজকে হয়তো এরকম একটা পর্যায়ের ভিতর দিয়ে ইসিবিআই যেত না। ও ইসিবিআইকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল, কিন্তু ইসিবিআই এখন নিজেওকে ডিভোর্স দিয়ে বসে আছে। আবার সেদিন একটা ঝামেলাও হয়েছে অফিসে, অনেক কিছুই ফেস করছে ইসিবিআই একা একা। অথচ চিংনান কিনা ওর জীবনের আলো খুঁজতে গিয়েছিল, কিন্তু যেখানে ও নিজেই ওর জীবনের আলো নিভিয়ে দিয়ে এসেছে। যে সময়টাতে ইসিবিআইয়ের পাশে ওর সব থেকে বেশি থাকার কথা, সেই সময়টাতেই ও সব থেকে বেশি দূরে আছে। তাই ওর মনের ভিতরে খুবই একটা ক্রোধের আগুন জ্বলছিল। ও আস্তে আস্তে গাড়ি চালিয়ে সোজা সেই রিয়েল এস্টেট এজেন্ট ওই কোম্পানিটার সামনে আসে। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল, আর সবাই সেই টাইমে অফিসেই আসছিল। মিস্টার ফাংও সেই টাইমে অফিসে আছে। ও গাড়িতে মিস্টার ফাংকে দেখা মাত্র অনেক মারধর করে, আর বলে, সেদিন 9 এপ্রিল রাতে তুই ইসিবিআইকে রেপ করেছিস, এবং তুই খুব বহাল তবিয়তে ঘুরেও বেড়াচ্ছিস। তুই কেন ওকেই টার্গেট করলি? কারণ ও পুলিশে রিপোর্ট করবে না তাই? মনে রাখিস এর শেষ আমি দেখে ছাড়বো। আর এটা তো জয় জয়কার হয়ে যায় যে ইসিবিআইয়ের হাজব্যান্ড এসে তাদের বসকে মেরেছে, এবং সে নাকি পুলিশে কেসও করতে যাচ্ছে। চুচু এটা জানা মাত্র সোজা আগে কল দেয় নান ওয়েনকে, আর বলে যে তুমি দ্রুত গিয়ে ভাইয়াকে আটকাও। সে নাকি আমাদের বসের নামে কমপ্লেন করার জন্য সোজা পুলিশ স্টেশনে যাচ্ছে। কিন্তু কি হয়েছে তুমি একটু দেখো তো ব্যাপারটা। এদিকে চিংনান ওখান থেকে সোজা নিজের বাসায় আসে, যে বাসা ছেড়ে ও একবারে চলে গিয়েছিল, আর বলেছিল কখনোই এই বাসায় ফিরবে না। কিন্তু সেই ওকে ফিরতেই হলো। তবে বাসায় যখনই ও নক করতে যাবে, ওর হাত কিভাবে যেন একটা আটকে যায়। ওর মনে হচ্ছিল ওকে সত্যি ওর স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে। এরপরে নিজের কাছে থাকা চাবিটা দিয়ে ও
ও রুমে প্রবেশ করে আর দেখতে পায় এখানে অনেকগুলো মদের বোতল এবং সবকিছু কিরকম এলোমেলো হয়ে আছে। ইভেন যে জামা কাপড় পরে অফিসে যেত তার স্ত্রী, সেগুলো অনেক কাটাছেঁড়া অবস্থায় এখানে পড়ে আছে। এদিকে আমরা দেখতে পাই ইসিবে তখনও ঘুমাচ্ছিল এবং ও যখনই ঘুম ভেঙে যায় আর ও বাইরে আসে তখনই ও নিজের হাজব্যান্ডকে দেখে চমকে ওঠে, কারণ ও কল্পনাও করেনি যে এই টাইমে ওর হাজব্যান্ডকে এখানে দেখতে পাবে। ও দ্রুত করে সেই কাটা কাপড় চোপড় এবং এখানে থাকা ওয়াইনের বোতলগুলো সব সরিয়ে ফেলতে লাগে। আর তারপরে সেই ডিভোর্স এগ্রিমেন্ট পেপারটা সোজা ওর স্বামীর সামনে এনে দিয়ে বলে, তুমি কি এটা নেওয়ার জন্য এসেছো? যদি তাই এসে থাকো তাহলে তুমি ভালো করেছো, কারণ তুমি চেয়েছিলে আমি তোমাকে ডিভোর্স দেই, তো আমি ফাইনালি এতে সই করে দিয়েছি। তুমি চাইলে নিজের স্বাক্ষরটা করে দিতে পারো আর তারপরে আমরা বাবা মাকে জানিয়ে দিব। সিংনান তখন ওকে বলে, কিন্তু তুমি তো আমাকে ডিভোর্স দিতে চাওনি, তাহলে হুট করে কেন আমাকে ডিভোর্স দিচ্ছ? আসলে আমি জানি সেদিন রাত্রেবেলা তোমার সাথে কি হয়েছিল, তোমাকে রেপ করা হয়েছে। কেন তুমি পুলিশ ফাইল করনি? তুমি কেন কাউকে কিছু জানাওনি? তুমি কেন আমাকে জানাওনি? তখন ও কাঁদতে লাগে আর বলতে লাগে, কি করতাম আমি? আমাকে সবাই বাধা দিয়েছিল এবং আমাকে বলেছিল যদি আমি এসব করি তাহলে আমার রেপুটেশন আরও ক্ষুণ্ণ হবে, ভিতরে ভিতরে আমি মরে যাচ্ছি। তখনই চিংনান ওকে জড়িয়ে ধরে বলে, তুমি আজই পুলিশে রিপোর্ট করবে এবং সেই লোকের নামে মামলা দিবে যে তোমার সঙ্গে এরকমটা করেছে। ঠিক তখনই ওর ভাই এখানে এসে হাজির হয়ে যায় আর বলে, তোমরা প্লিজ পুলিশ স্টেশনে যাবে না, কারণ এখন যদি তোমরা কেস ফাইল করো তাহলে উল্টো এই কেসে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো চিংনান তখন ওর শালাকে ধরে বলে, একটাও কথা বলবি না, এরকম একটা ব্যাপারে আমরা পুলিশ কেস করব না তো কি করব? ওর ভাই তখন বলে, কিন্তু এখন এতদিন পরে করলে আমাদের হেরে যাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। তখনই ওর বোন অর্থাৎ ইসিবেই বুঝতে পারে ওর ভাই যে সেদিন ওই যে পুলিশ স্টেশনে না হাসপাতালে দাঁড়িয়ে বলেছিল যে এই কেসে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে ইসিবে আর কোনো পুলিশ ফাইল করেনি। সেজন্য ওর খুব খারাপ লাগে আজ যে আসলে সবাই সমস্তটাই জানে, কিন্তু তার সত্ত্বেও কেউ ওকে পুলিশে কেস করতে দেয়নি। তাই এদের দুজনকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়ে ইসিবে কান্নাকাটি করতে লাগে। বাইরে এসে ইসিবের ভাইয়ের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয় চিংনানের। চিংনান বলে, তোদের সবার বিভিন্ন রকমের আবদার মেটাতে গিয়ে তোর বোনের আজকে এই অবস্থা, তোর মায়ের আজকে এটা চাই কালকে সেটা চাই, তোর আজকে এটা চাই কালকে সেটা চাই, ইভেন তুই বিয়ে করবি বলে তোর বাড়ি কিনতে হবে বলে তোর বোনকে 1 কোটি টাকা লোন করে নিয়ে দিতে হয়েছে, জানিস সেটা? এই শুনে ওর ভাই বলে, কি? আমি তো এটা জানতামই না। চিংনান তখন বলে, তুই জানবি কিভাবে? তুই তো জানার কোনো প্রয়োজনই বোধ করিসনি, সবসময় গাধার মতো তোর দিদিকে খাটিয়ে নিয়েছিস, তার কাছ থেকে সবসময় সবকিছু আদায় করে নিয়েছিস, কিন্তু সে কি চায়? সে কিসে ভালো থাকে? এইসব কথা কি কখনো ভেবেছিস? তার বিয়ে হয়ে গিয়েছে, তোরা জিজ্ঞেস করেছিস সে কেমন আছে, তার দিনটা কেমন যাচ্ছে? আজকে এসে বলছিস পুলিশ ফাইল করা যাবে না। কেন যাবে না? কারণ এখন নাকি হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু চেষ্টা তো করে দেখতে পারি আমরা। ছোট্টবেলা থেকে তোর মা তার সাথে অন্যায় করে এসেছে, তোকে পড়াশোনা শেখাতে গিয়ে তোর বোনকে পড়াশোনাই শেখাতে পারিনি, ও নিজের চেষ্টা আজকে এই পর্যন্ত এসেছে। তাই দয়া করে আমাদের সামনে কোনো কথা বলবি না, এখান থেকে চলে যায়। পরে ইসিবের ভাই ওখান থেকে চলে যায়, কিন্তু ইসিবে এদিকে অনেক বেশি পয়জনিয়াস হয়ে পড়েছিল, কারণ ও অনেক অ্যালকোহল পান করেছে। সিংনান ওকে ফোনে না পেয়ে দ্রুত করে রুমে গিয়ে দেখে ওর এই অবস্থা, আর তাই তড়িঘড়ি করে ওকে গাড়িতে তুলে নেয় আর ওকে সোজা হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তখন ওর হালকা জ্ঞান ছিল এবং তখনই ওর মনে পড়ে পিছনের দিনগুলোর কথা, যখন আসলে ও নিজের ক্যারিয়ার নিয়ে খুবই ফোকাসড ছিল। ছোটবেলায় ও পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, কিন্তু ওর মা চাইতো এ যেন পড়াশোনা না করে, কারণ ওদের একটু টানাটানি সংসার ছিল। ওর মা একদিন ওকে বলে, তুই কাল থেকে আমার সঙ্গে দোকানে কাজ করবি। ও তখন ওর মাকে বলেছিল আমি পড়াশোনা করব না। ওর মা তখন ওকে অনেক বকা দিয়ে বলেছিল মেয়ে মানুষের আবার কিসের পড়াশোনা, আর ও এত ভালো স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও পরদিন থেকে ওকে দোকানে নিয়ে বসিয়ে দেয়। ওর বান্ধবীরাই সেই দোকানে খাবার কিনতে আসে আর ওকে বলতো, তুই আর স্কুলে যাবি না? ও তখন দেখতো ওর মা ওর ভাইকে ডিম খাওয়াচ্ছে, দুধ খাওয়াচ্ছে, কিন্তু ওকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, অথচ ওকে কিছু খাওয়াচ্ছেও না। যেখানে ওর ভাই পড়াশোনা করতে পারছে সেখানে ও পড়াশোনা করতে পারছে না। তবে যেহেতু ও খুব ভালো স্টুডেন্ট ছিল, তাই ওর স্কুলের টিচার ওদের বাড়িতে একদিন আসে আর বলে, তোমার লেখাপড়ার জন্য খরচ তোমার ফ্যামিলি তো চালাতে পারছে না, তাই কেউ একজন তোমার পড়াশোনার খরচ অলরেডি দিয়ে দিয়েছে, এটা তুমি বৃত্তি পেয়েছো, এখন এই টাকা দিয়েই তুমি তোমার স্কুল লাইফ শেষ করতে পারবে, আগামীকাল থেকে তুমি আবারও স্কুলে যাবে। সেদিন ইসিবে খুব খুশি হয়ে ওর টিচারকে বলেছিল, আমি অবশ্যই একদিন কলেজ পর্যন্ত পৌঁছাবো আর জীবনে অনেক বড় হব। তখন থেকে ও আবারও পুরো দমে স্কুল কলেজ শুরু করে দিয়েছিল আর নিজের প্রচেষ্টায় ও কলেজেও ভর্তি হয়েছিল।
এবং ও কোনো কানাকড়ি পর্যন্ত ওর বাড়ি থেকে নেয়নি, উল্টো দেওয়া ছাড়া। ইভেন ও যখন এই ভার্সিটিতে পড়ে তখনও পর্যন্ত ওর মা ফোন দিয়ে বিরক্ত করতো আর বলতো তুই গ্রামে চলে আয়, গ্রামে এসে কিছু কর, শহরে থাকার কি দরকার। মানে ওর জীবনটা গুছিয়ে নেওয়ার সুযোগ পর্যন্ত ওর মা একদিনও দেয়নি। ইভেন ও একটা কোম্পানিতে চাকরি পেয়েছিল, তবে এখানে 6 মাস মতো এমনি খাটার পরে ও এখানে পার্মানেন্ট হয়ে যাবে। ওকে এটা বলেও দেওয়া হয়েছিল যে তুমি এই কোম্পানিতে কাজ করলে 6 মাস পরে তুমি অনেক ভালো স্যালারি পাবে আর ভালো বেতন পেলে তুমি এখানে স্থায়ীও হয়ে যেতে পারবে। কিন্তু তখনও তো ওই স্টুডেন্ট, ওর ভাই বিভিন্ন রকম জিনিসপাতি ওর কাছে আবদার করতো, মেসেজ দিয়ে এটা ওটা চাইতো। ও পার্ট টাইম জব করে সেই সব আবদারও মেটাতো। তবে ওর মা ওকে প্রায়ই বলতো তুই বাড়ির দিকে আয়, বাড়ির থেকে এসে কোনো কাজ কর। কিন্তু ও যেহেতু বাড়িতে যেত না, তাই ওর মা নিজেই বাড়ি থেকে এই শহরে চলে এসেছিল। এবং ও যেখানে চাকরি করে সেখানে ওর মা এসে দেখে যে তার মেয়ে বিভিন্ন বসদের খাবার দাবার সার্ভ করছে। এটা দেখে তার মা বলে ও আচ্ছা এই চাকরি পেয়েছিস তুই এখানে, আর এজন্যই এটা ছেড়ে তুই বাড়িতে যেতে চাইছিস না, এক্ষুনি আমার সাথে তুই বাড়ি যাবি। ওর মাকে এত বোঝানোর চেষ্টা করে, মা এখন আমি এগুলো করছি ঠিক, কিন্তু কিছুদিন পরেই এই কোম্পানিতে আমি অনেক ভালো একটা পজিশনে চাকরি করতে পারবো, তুমি প্লিজ এখানে ব্যাঘাত ঘটিও না। কিন্তু ওর মা সবার সামনে এরকম বাজেভাবে সিন ক্রিয়েট করে যে ওকে আসলে যে চাকরিটা দিতে চেয়েছিল সেই বসই বলে সরি আমি আপনাকে চাকরিটা দিতে পারবো না। এবং সেদিন ওর মায়ের উপর খুব রেগে গিয়েছিল। ইভেন ও যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি থেকে ওকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ওর এখানকার পেমেন্ট দেওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না। ভাই, কারণ মা যে এইভাবে লাইফ হেল করে দিতে পারে এই ড্রামা না দেখলে বুঝতাম না। এরপরেও মাত্র কয়েক টাকার বিনিময়ে একটা ইন্টারনেট ক্যাফেতে থাকে, কারণ এখন তো আর যাওয়ার কোনো জায়গাই নেই। মা তো চাকরিটা খেয়ে দিয়ে বাড়ি গিয়ে বসে আছে, ও কি করবে? ও বিভিন্নভাবে ওর দিনগুলো চালাতে লাগে, এটা ওটা ছোট কাজ করে। কিন্তু এখনো পর্যন্ত ও কোনো বাড়ি রেন্ট করতে পারেনি। এত বড় শহর, অথচ ওর থাকার কোনো জায়গাই নেই। এবং ও পথে পথে ঘুরতো আর কোনো একটি হোটেলে একটু কাজ করে দিয়ে খেত, তারপরে আবারও পথে পথে ঘুরতো। তবে এভাবে কি আর জীবন চলে? এবং দেখা যায় একদিনও রাস্তায় খুব নিদারুণভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর সেদিন মেবি ওকে চিংনানি বাঁচিয়েছিল। এরপরে চিংনানকে হাসপাতালে ভর্তি করে, আর আমরা বর্তমানে দৃশ্য দেখতে পাই। চিংনান ইসিবিকে বলে তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে উঠলেই আমরা পুলিশের কাছে কেস করব, যে তোমার সাথে এরকমটা করেছে সে তার শাস্তি পাবে। এদিকে ওর ভাই এদেরকে কল দিয়ে বলে আজকে বাবার জন্মদিন, তোমরা দুজনে আসবে না? চিংনান তখন জানায় যে তার বোন আসলে খুবই অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন ওরা সবাই দৌড়াতে দৌড়াতে হাসপাতালের দিকেই আসতে লাগে। এদিকে চিংনান বসে ওদের স্কুল লাইফের ছবি দেখছিল, যেখানে একসঙ্গে ওদের ছবি ছিল, আর সেই ছবিতে ওই ইসিবির দিকেই তাকিয়েছিল। এদিকে ওর বাবা চলে আসে আর বলে কি হয়েছে আমার মেয়ের, ও হসপিটালাইজড কেন? কিন্তু এই কথা তো ওর মা জানে যে তার মেয়ের সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে। আসলে ওর মা অনেক কিছুর জন্যই দায়ী। যাই হোক, এরপরে শালাবাবুর সঙ্গে আবারও কথা বলতে আসে চিংনান আর বলে তুই যতই বলিস না কেন যে পুলিশ ফাইল না করতে, আমি পুলিশে রিপোর্ট করবই, তাই সে যা হয় আমরা দেখব। কিন্তু যে ভিকটিম সেখানে ফ্রিলি ঘুরে বেড়াবে, আর তোর বোন সারা জীবন ভিতরে ভিতরে এইভাবে পুড়ে পুড়ে মরবে, সেটা আমি হতে দিতে পারি না। এদিকে ইসিবির মা অনেক জোরে জোরে কান্নাকাটি করছে আর নার্সকে ধাক্কাধাক্কি করে বলছে আমার মেয়ে কোথায়, কারণ কোথাও নাকি ইসিবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে ইসিবি যখন একটু হাঁটতে পারছে ঠিক তখনই ও দ্রুত করে এখান থেকে বের হয়ে যাচ্ছিল, কারণ ও পুলিশে ফাইল করতে যাচ্ছিল। ওর মা জানতে পারলে ওকে কোনোভাবেই কেস করতে দিবে না। তখন এসে চিংনান ওকে ধরে ফেলে আর বলে তুমি কোথায় যাচ্ছিলে সেটা এখন সবাইকে বলো। ও তখন সবার উদ্দেশ্যে বলে 9 এপ্রিল রাতে আমাকে রেপ করা হয়েছিল, কিন্তু আমার মায়ের কারণে আমি কেস ফাইল করতে পারিনি। তবে আজকে আমার মনে হয়েছে আমি কেস ফাইল করব, তাই আমি পুলিশের কাছে যাচ্ছিলাম। ওর মা তখন আবারও চিল্লাপাল্লা করে বলে তুই পাগল হয়ে গিয়েছিস, তুই বুঝতে পারছিস তুই আসলে কতটা সেলফিশ? তুই যদি পুলিশের কাছে জানাস তাহলে আমাদের মুখটা কোথায় যাবে, আর তোর নিজেকেও কি কি সহ্য করতে হবে। ও তখন অবাক হয়ে ওর মাকে বলে তোমার লজ্জা করে না? আমি সারা জীবন তোমাদের জন্য কি না করেছি। ছোট্টবেলায় তুমি ভাইকে পড়াশোনা শেখাবে বলেছিলে, আমাকে তুমি পড়াশোনা শেখাতে চাওনি। তখন সেবেলায় আমি সেলফিশ ছিলাম নাকি তুমি সেলফিশ ছিলে? যখন আমি নিজের চেষ্টায় কলেজে গেলাম তখনও তোমাদের এটা লাগবে ওটা লাগবে সব কিছু দিয়েও আমিই সেলফিশ না? তারপরে বাড়ি ছাড়া তোর ভাই বিয়ে করতে পারবে না, লোন করে দে, আমি লোন করে দিলাম, এখন তোমরা কিনা আমাকে সেলফিশ বলছো? লজ্জা করে না মা? না, আমার অবস্থাটা কি হবে কখনো ভেবেছ? তুমি আমাকে মেয়ে বলে ভেবেছ? আসলে আমি কি তোমার মেয়ে নাকি অন্য কেউ? আমি আজকে পুলিশে রিপোর্ট করব, তাই যা হয় দেখব, আমি আর কারোর কথা ভাববো না। এখন থেকে আমি আমার নিজের কথা ভাববো। ওর মা তখন বলে তুই যদি পুলিশে ফাইল করিস আর তোর যদি এই কেসে জয়ী না হোস তুই, তাহলে সবাই তোর দিকে আঙুল তুলবে, বলবে ওই ধর্ষিতা হেঁটে যাচ্ছে, তোর ভাইয়ের চাকরিও চলে যেতে পারে। তোর ভাই সুখী হবে জীবনে? এরা কেউ সুখী হবে? আমাদের নামটাই তো খারাপ হয়ে যাবে। কিন্তু ওর ভাই তখন বলেন না, আমার বোন যদি আসলে পুলিশে রিপোর্ট করতে চায় তাহলে আমি ওর সাথে নিজে যাব,
পরেরটা পরে দেখা যাবে, কি হবে কি না হবে তা ভেবে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমি ভুল করেছি, আরও আগেই এই কেসটা করতে হতো। সারা জীবনও ভিতরে ভিতরে পুড়ে মরবে সেটা আমরা দেখতে দিতে পারি না। এরপরে ওকে কোলে করে নিয়ে চিংনান সোজা গাড়ির ভিতরে আসে, কারণ এই মুহূর্তেই ওরা পুলিশের কাছে যাবে। এদিকে সিবের বাবা তার মায়ের উপর অনেক চিৎকার করে বলে, তুমি এটা কেন আটকে রেখেছিলে? ওর মা বলে, ও আচ্ছা, আজকে সব কিছু আমার দোষ। তুমি যখন ছেলে মেয়েদের দেখাশোনা করতে না, তোমার কোনো খোঁজ থাকতো না, তখন তুমি কোথায় ছিলে? আজকে এসে কিনা আমাকে কথা শোনাচ্ছ? ভালোই, সব কিছু করার পরেও দোষ সবই মায়ের হয়, বাবার কিছু হয় না, কারণ ছেলে মেয়েদের তাকে মানুষ করতে হয় না। তাই প্লিজ আমাকে ব্লেম দেওয়া বন্ধ করো। এরপরে ওরা সবাই পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ জিজ্ঞেস করে কি হয়েছে, আর আজকেও সেই পুলিশ দুটোকেই আমরা দেখি। সেই মেয়েটি কিন্তু খুশিই হয়েছে যে অবশেষে সিবিআই এসেছে পুলিশে রিপোর্ট করতে। যাই হোক, সিবিআই একাই কথা বলছিল আর এরা দুইজন বাইরে বসেছিল। ওরা ভাবছিল সিবিআই সব কিছু বলতে পারবে কিনা, বলতে গিয়ে ওর দম আটকে আসে কিনা। সিবিআই একটা একটা করে সব কথা বলে, সেদিন রাত্রেবেলা ঠিক কী হয়েছিল, অফিস থেকে শুরু করে সমস্ত ঘটনা। পুলিশও ভীষণই এক্সপ্লিসিট ওয়েতে ওর কাছে জানতে চায় যে আসলে ঠিক কী হয়েছিল, ওকে কিভাবে বাধা হয়েছিল, ওর সঙ্গে কি ইন্টারকোর্স করা হয়েছিল, তখন কি ওকে খুব হার্ট করা হয়েছিল, কি ওর মুখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল, মানে সেই লোকটি কেমন ছিল, এই সমস্ত কিছু ও এসব বলতে বলতে হাঁপিয়ে উঠছিল। তারপরেও এই কেসের তদন্ত করতে গেলে ওকে এগুলো বলতেই হবে। ছোট ছোট ব্যাপারগুলো অনেক ইম্পর্ট্যান্ট এখানে। পুলিশ ওকে যত এক্সপ্লিসিটভাবে জিজ্ঞেস করে ও তত উত্তেজিত হয়ে বলে, এত কিছু কেন শুনছেন? আমি তো বলছি মিস্টার ফাং ই রেপিস্ট, তো তাকে গিয়ে ধরুন না। পুলিশ বলে, আমরা স্পষ্ট এভিডেন্স ছাড়া আসলে কাউকেই ওভাবে তো ধরে রাখতে পারবো না, তাই আমাদেরকে নিখুঁতভাবে শুনতে হবে। এখন আপনি যদি এগুলোই বলতে এত দ্বিধাবোধ করেন, তাহলে পরবর্তীতে যা যা আপনাকে ফেস করতে হবে তাদেরও ফেস করতে পারবেন কিনা সন্দেহ আছে। এরপরে পুলিশ যখন বাইরে আসে তখন চিংনানকে দেখে অবাক হয়ে বলে, কী ব্যাপার চিংনান, তুমি এখানে? চিংনান তখন বলে, আসলে এ আমার ওয়াইফ আর ওকেই ধর্ষণ করা হয়েছে। যেহেতু এই কেসটা তুমি নিয়েছো, তাই প্লিজ এটাকে একটু ভালোভাবে তদন্ত করো। এবার তো ওই লোক অবাক হয়ে বলে, আমি অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। আমি কি না চিংনানের কাছেই গিয়ে বারবার ভিডিওগুলো দেখিয়েছি, ওর মনের অবস্থা তখন কী হয়েছিল না জানি। যাই হোক, চিংনানকে সরি বলে ওই লোক বলে, আমি অবশ্যই এই কেস নিয়ে যতদূর যাওয়া লাগে যাব, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। এরপরে ওরা বাড়িতে ফিরে আসে এবং চিংনান পুনরায় ওকে হাসপাতালেও নিয়ে যায়, কারণ ওর চিকিৎসা এখনও সম্পন্ন হয়নি। চুচু তখন হাসপাতালে এসে অনেক কান্নাকাটি করে আর ওকে বলে, সেদিন যদি আমি তোমাকে বাড়ির শেষ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতাম তাহলে হয়তো তোমার সাথে এই ঘটনাটা ঘটতো না। এবং ও অনেকবার সরি বলে। ঠিক তখন চিংনান এখানে আসে আর ওকে বলে, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বলো কোনটা খেতে চাও। এবং চিংনান নিজের হাতে করে তার বউকে খাইয়ে দেয়। চিংনান যে ওকে এত ভালোবাসে সেটা কিন্তু খুব ভালো করেই সিবিআই বুঝতে পারছিল। এদিকে আমরা পুলিশদের দেখতে পাই, তারা সোজা গিয়ে ওই রিয়েল এস্টেট কোম্পানিতে গিয়েছিল। সেখানে গিয়ে মিস্টার ফাংকে জিজ্ঞেস করে, আপনি এই কোম্পানির মালিক তো, তাই না? আসলে আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে। ওই লোক তখন বলে, আমি কি করেছি? আমার নামে কিসের ওয়ারেন্ট? তখন ওকে জানানো হয় যে আপনি আপনারই এক কলিগকে রেপ করেছেন, সেজন্য ওয়ারেন্ট আছে। ওই লোক বলে, কিন্তু তার কি এভিডেন্স আছে যে আপনারা আমাকে ধরতে এসেছেন? পুলিশ তখন জানায়, সরি বাট আপনাকে আমাদের সাথে যেতেই হবে। যাওয়ার আগে মিস তাওকে সমস্ত কথা বলে যায় ওই লোক যে এদিককার ব্যাপারটা যেন সামলে নেয়। এদিকে তখনও হাসপাতালে ভর্তি ছিল সিবিআই আর নিজেই ওর স্বামী সবসময় ওর সঙ্গেই থাকছিল। এদিকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছিল মিস্টার ফাংকে। মিস্টার ফাংকে যখন জিজ্ঞেস করা হয় সে বলে সে কখনোই সিবিআইকে টাচ পর্যন্ত করেনি, ধর্ষণ তো অনেক দূরের কথা। পুলিশ তখন বলে, ঠিক আছে, খুব শীঘ্রই রিপোর্ট আসবে। মেডিকেল যে রিপোর্টটা আছে সেটা চেক করলে আমরা বুঝতে পারবো যে আপনি তাকে টাচ করেছেন কি করেননি। এদিকে পরদিন সিবিআইয়ের মা সিবিআইকে নিয়ে একটা গাড়িতে তুলে দেয়, কারণ এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এদিকে মিস তাওয়ের সঙ্গেও পুলিশ কথা বলে, তারপরে চুচুর সঙ্গে কথা বলে। আরও উল্লেখযোগ্য যেসব মানুষজন ওই অফিসে কাজ করত তাদের ম্যাক্সিমামের সাথেই পুলিশ কথা বলে। সো কথা বলার কারণে সবাই এটা জেনে যায় যে তাদের বস অ্যাকচুয়ালি রেপ করেছে তারই এক কলিগকে, মানে সিবিআইকে। সো সিবিআই এখন যতই নিজেকে ঢাকার চেষ্টা করুক না কেন, সবাই এটা জেনে গিয়েছে যে সিবিআই আলটিমেটলি সেদিন রাত্রেবেলা রেপড হয়েছিল। যাই হোক, সিবিআইয়ের মনে যত দুঃখ ছিল সেসব উগরে বের করে ফেলার জন্য তার হাজব্যান্ড অনেক বেশি চেষ্টা করছিল, আর সিবিআই সত্যি সত্যি মনে একটু একটু শান্তিও পাচ্ছিল। আসলে ও যত একা থাকতো ওর কষ্টটা তত বাড়তো, কিন্তু এখন ওর হাজব্যান্ডে সবসময় ওর সঙ্গে টাইম দিচ্ছে, ওকে স্থির করার চেষ্টা করছে এবং ওকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতে সত্যি সত্যি ও একটু হ্যাপি হচ্ছে। এদিকে জেলের ভিতরে মিস্টার ফাংকে দেখতে পায়, সে রাত্রেবেলা অনেক চিৎকার চেঁচামেচি করে বলে,
আমাকে এখান থেকে এখনো ছেড়ে কেন দেওয়া হচ্ছে না? আমার বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ নেই, তার সত্ত্বেও কেন এখানে ধরে রাখা হয়েছে? এর দিকে আমরা মিস তাওকে দেখতে পাই যে এসেছিল এই সিবিআইয়ের সঙ্গে দেখা করতে আর এই ব্যাপারটা নিয়ে একটু সমাধানে আসতে। সিবিআই তখন স্পষ্ট করে বলে দেয়, আপনি যে কারণে আমাকে ভাঙাতে এসেছেন সেটা হচ্ছে না, তাই দয়া করে আপনি ফিরে যান, কারণ আমি কোনোভাবেই এই কেসটা তুলে নিব না। এরপরে ও নিজের রুমে আসে আর তখন ওর রুমে আসে চিংনান আর বলে যে আমি কি নিচে ঘুমাবো নাকি উপরে ঘুমাবো? আমি বরং নিচেই ঘুমাই, তোমার আসলে একটু স্পেস দরকার। এটা বলে ও নিচে ঘুমিয়ে পড়ে। তখন ওর স্ত্রী ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিয়ে করার আগে কোনো মেয়ের সঙ্গে ডেট করেছিলে? চিংনান বলে না। ওর স্ত্রী আরও জিজ্ঞেস করে, তুমি কি কাউকে ভালোবাসতে? ও তখন বলে, আমি শুধু একটা মেয়েকে চাইতাম, আমি জানতাম না যে তার সঙ্গে আমার কখনো থাকা হবে কিনা, শুধু এটা চাইতাম সে যেন সারা জীবন অনেক সুখী থাকে। এটা কিন্তু ওই ইসিবির কথাই বললো। এদিকে ডিএনএ টেস্ট রিপোর্ট এসে গিয়েছে। আসলে সেদিন যে ইসিবিকে ধর্ষণ করা হয়েছিল, যেসব মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তার ভিত্তিতে এটা জানা গিয়েছে যে ওখানে যার সিমেন্ট ছিল সেটা আসলে মিস্টার ফাংয়ের সিমেন্ট ছিল, অর্থাৎ মিস্টার ফাংই আসলে রেপ করেছে ইসিবিকে। পুলিশ যখন এটা মিস্টার ফাংকে বলে, মিস্টার ফাং তখন বলে, হ্যাঁ আসলে আমি তার সঙ্গে ইন্টারকোর্স করেছিলাম, কিন্তু আমি তাকে রেপ করিনি। আসলে সে নিজেই আমাকে সিডিউস করেছিল, সিবিআই নিজেই চেয়েছিল আমাকে তার ট্রাপে ফেলতে, আর সেজন্য আমি সিডিউসড হয়ে তাকে ইউজ করেছি, কিন্তু আমি তাকে রেপ করিনি। পুলিশ তখন আবারও একটু নড়ে চড়ে বসে, কারণ এই লোক কোনোভাবেই তো স্বীকার করছে না। তাই আবারও পুলিশ ডেকে পাঠায় ইসিবিকে। ইসিবিআই বলে, সেই লোককে আমি কোনোদিন পছন্দ করা তো দূর, আমি আসলে শুধু তাকে রেসপেক্ট করে এসেছি, এর বাইরে কোনো সম্পর্ক নেই। এরপরে ইসিবিআই একটা চাকরির জন্য বিভিন্ন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে লাগে, তবে কেউ ওকে চাকরি দিতে রাজি হচ্ছিল না, কারণ অলরেডি ও একটা কোম্পানির রেপুটেশন ধ্বংস করতে বসেছে এবং ওর বস ওকে রেপ করেছিল, তো এই কারণে ওকে কেউ চাকরিও দিতে চাচ্ছিল না। এদিকে চিংনানকে দেখতে পায়, সে সেদিন দোকানে একটা লোকের টায়ার পাল্টে দিচ্ছিল। ওই লোকটি এসে ভীষণ ঝামেলা করছিল। এমনিতেই চিংনানের মাথা একটু গরম ছিল, তারপরে চিংনানের সঙ্গে যখন দেখা করতে ইসিবিআই আসে, ওই দুটি লোক তখন একটু বাজে মন্তব্য করে আর বলে, এইটি সেই মেয়ে না যে একটা রাত্রে সরিষা খেতে ধর্ষিত হয়েছিল? তখন চিংনান খুব রেগে একটা লোককে মারেও আর ওদের এখান থেকে বের করে দেয়, আর তারপরে নিজের স্ত্রীকে বোঝায় যে এইসব লোকের কথায় কান না দিতে। এরপরে তার স্ত্রীকে বলে যে তোমাকে অফিস থেকে ডেকেছে না, চলো দেখা যাক তারা আসলে কি বলে তোমাকে। এরপরে সোজা ওর অফিসে ওকে নিয়ে আসে চিংনান। অফিস পর্যন্ত ওকে এগিয়ে দিয়ে বলে, আমি কি তোমার সঙ্গে উপরে যাব? কারণ ওরা তোমাকে ঠিক কি বলবে আমি তো জানি না, আমি থাকলে তোমার একটু সুবিধা হবে। ইসিবিআই তখন বলে, আমি তো আমার ফোনের রেকর্ডার অন করে নিয়েছি, আমি একাই এটা হ্যান্ডেল করে নিতে পারবো, তুমি আমার জন্য নিচেই ওয়েট করো, আমি তো এখন স্ট্রং হয়ে গিয়েছি। এটা বলে ও সোজা অফিসের ভিতরে প্রবেশ করে। আসলে এখানে মিস্টার ফাং এর স্ত্রী এসেছে, সে টাকা দিয়ে এই ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার চেষ্টা করছে, সাথে নিয়ে এসেছে তার ভাইকেও। তার ভাইও আসলে এখানকার একটা শেয়ারে ছিল, তো তার ভাই এখন মূলত চেয়ারে বসে আছে, কারণ তার দুলাভাই যেহেতু হাজতে তাকেই বসতে হবে, আর মিস তাও তো এখানে ছিলই। যাই হোক, ওকে টাকা অফার করে আর বলে যে আমার দুলাভাই আপনার সঙ্গে কি করেছে জানি না, কিন্তু এই টাকাগুলো দিয়ে এই কেসটা মিটমাট করে নিন, ওই যে আমার দুলাভাইয়ের প্রতি যে অভিযোগটা দিয়েছেন সেটা তুলে ফেলুন। এই দেখে সত্যি কি যে বলবে তা কিছুই খুঁজে পায় না ইসিবিআই, আর বলে আপনাদের লজ্জা করে না? যে লোকটা এত বড় অন্যায় করেছে তাকে কেন ডিফেন্ড করার চেষ্টা করছেন? আমিও তো একটা মানুষ না, আমার সঙ্গে তো অন্যায় হয়েছে, সে ব্যাপারটা তো দেখছেন না? তখন আসলে খুব রেগে গিয়েছিল মিস্টার ফাংয়ের স্ত্রী, আর সে রেগে মেগে এখান থেকে বেরিয়ে যায়। এবং এই লোকটিও চিন্তা করেছে যে আসলে সে কথা বলে এই ব্যাপারটিকে তো মিটমাট করতে পারবে না, তাই মিস তাওয়ের হাতেই তুলে দেয় ইসিবিআইকে আর বলে ওর সঙ্গে আলাদা করে কথা বলতে। যাই হোক, মিস তাও এখন ইসিবিআইকে বলে, দেখো ইসিবিআই, তুমি যদি এই কেসটা না তোলো তাহলে কিন্তু চুচুর চাকরিটা এখান থেকে চলে যাবে, তাছাড়া তোমার ফ্যামিলির কি হবে বলো তো? তুমি তো লোনও করেছো, সে টাকাটাও তো শোধ করতে হবে, ইভেন তুমি কোনো চাকরিও তো এখন পাবে না, তাই এই টাকা নিয়ে তুমি লোনটাও শোধ করতে পারবে আর নিজের জন্য কিছু করতে পারবে, তুমি ব্যাপারটাকে মিটমাট করে নাও। ইসিবিআই তখন বলে, তুমি ঠিকই বলেছো, আমার জন্য আমার ফ্যামিলি না অনেক ঝামেলায় পড়ে যাবে, কিন্তু আমার ফ্যামিলির ঝামেলা আমরাই বুঝবো। তখন ওর সামনে আবারও টাকা তুলে ধরে মিস তাও আর বলে, এই টাকাগুলো নিলেই তো তোমার সব ঝামেলা মিটে যাচ্ছে, তাহলে উল্টো ঝামেলা করতে যাবে কেন? ওই টাকার বক্সটা তখন ছুঁড়ে দেয় ইসিবিআই আর বলে, তুমি নিজেও তো একটা মানুষ, মানুষ হিসেবে তোমার কি কোনো রকমের কোনো মানবিকতা, কোনো বিবেক, কোনো কিচ্ছু নেই? আমি এই কেস তুলবো না, জাস্টিস বলেও যে দুনিয়াতে কিছু আছে তা আমি দেখিয়ে দেব, তাই ফার্দার এইসব ব্যাপারে আমার সঙ্গে আর কথা বলতে আসবে না। মিস তাও তখন বলে, অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে আস্তে আস্তে কথা বলে এসব মিটমাট করার চেষ্টা করছে, কিন্তু তুমি যা শুরু করেছো তো আমিও দেখবো যে এই কেসে তুমি যেত কি করে, কারণ আমাদের বস সে অনেক বেশি বড় লোক, তোমার কি মনে হয় তুমি কি তার সঙ্গে পেরে উঠবে? ঠিক তখনই ইসিবিআই বলে,
পেরে উঠবো কি পেরে উঠবো না সেটা পরে দেখা যাবে। এই আমার কাছে যে রেকর্ডারটা আছে আপাতত এটাই এনাফ। এটা দেখার সাথে সাথে মিস তাও অবাক হয়ে বলে, আমি এতক্ষণ তোমার সঙ্গে একটু হট টেম্পার দেখিয়ে ফেলেছি। তুমি আমার কথা আস্তে আস্তে শুনে ইসিবে। তুমি যদি আমাদের কথা না শোনো তাহলে চুচু হয়তো তার চাকরিটাও হারাবে। আর এই রেকর্ডার এটা তুমি ডিলিট করে দাও। এটা বলে ওকে জোর জবরদস্তি করতে গেলে তখনই ইসিবে ওখান থেকেই দৌড় দেয়। কিন্তু ইসিবেকে কেউ ধরতে পারে না। ও পুরো একটা লন্ডভন্ড কাণ্ড করে সোজা বাইরে চলে আসে। আর ওকে হেল্পও করেছিল চুচু। চুচু বেশ খুশি হয়েছে যে আজকে ইসিবে এত বড় একটা প্রতিশোধ নিতে পেরেছে। চুচু আসলে ওকে পালাতে অনেকটা হেল্প করেছে। চুচু আর অনেক ভালো চায়। আর চিংনান তো এদিক থেকে রেডি ছিলই। চিংনান একদম গাড়ি স্টার্ট করে ওকে নিয়ে সোজা ওখান থেকে চলে এসেছে। চিংনান আজকে অনেক বেশি খুশি হয়েছে যে ওদের সবাইকে ইনসাল্ট করতে পেরেছে তার স্ত্রী। ইসিবিকে নিয়ে এসে অনেক সুন্দর একটা জায়গায় আসে আর এখানে বেশ কিছু কথা বলে ওরা। চিংনান ইসিবিকে বলে, আমি সবসময় তোমার সাথেই আছি এবং সারা জীবন আমি তোমার সাথে থেকে যেতে চাই। তুমি আর কোনো কথাই জিজ্ঞেস করবে না যে কেন, আমি তোমার পাশে আছি। আসলে আমি তোমার পাশে সবসময় থাকতে চেয়েছিলাম। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ডিভোর্স সব কিছু বাদ দিয়ে আমরা দুজনেই এখন থেকে সাথে সাথে থাকবো। কোথাও একটা ইসিবের প্রতি সমস্ত রকমের আগ্রহ হারিয়ে ফেলেছিল হয়তো চিংনান, তবে সেটা ইসিবের কারণেই। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে ইসিবির সঙ্গে সারাটা জীবন থেকে যেতে চায়। আর এর সাথে সাথেই এই ড্রামার প্রথম পার্টের গল্প শেষ করছি। সেকেন্ড পার্টে এই ড্রামা শেষ করে দিব, কারণ এর মাত্র 18টা এপিসোড। তো ততক্ষণ সবাই ওয়েট করবেন। আশা করি গল্পটি আপনাদের বেশ ভালোই লেগেছে। তো আজ এখানেই শেষ করছি, দেখাবে পরের পার্টে। টাটা।